আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে আমরা আমাদের 262 নম্বর এপিসোডে মানে সেই 16 এপ্রিল বলেছিলাম কংগ্রেস বাম জোটের প্রচারে রাহুল গান্ধী আসবেন না। বলেছিলাম সিপিএম কেরালাতে কংগ্রেসকে বলছে বিজেপির বন্ধু, বিজেপির বি টিম বলতেই হচ্ছে, তা না হলে কোন ইস্যুতে মুখোমুখি লড়াইটা হবে। অন্যদিকে কংগ্রেসও যা বলছে তা শোনা গেল রাহুল গান্ধীর ভাষণে। তিনি সাফ বললেন, আপনাদের ইডি ধরছে না কেন, জেলে পড়ছে না কেন, বলতে চাইলেন সেটিং আছে, সে চলুক, কিন্তু এটাই যদি প্রচারের রকম সকম হয় তাহলে বাম জোটের বিরুদ্ধে লড়ে যাওয়া রাহুল গান্ধী কি বাংলাতে বাম কংগ্রেস জোটের পক্ষে প্রচারে আসবেন? কি বলবেন? কেরালার সিপিএম বিজেপির বি টিম আর বাংলার সিপিএম আমাদের বন্ধু, আসুন একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। আপাতত লাখ টাকার প্রশ্ন হলো রাহুল গান্ধী আসবেন সমঝোতার পক্ষে কথা বলতে, ভাষণ দিতে। দলের ভেতরে সূত্র বলছে তিনি বাংলাতে আসবেনই না, এলেও কংগ্রেসের এক-আধজন প্রার্থীর পক্ষে ভাষণ দিতে আসবেন, তবে তারও সম্ভাবনা কম। যে রাহুল গান্ধী কেরালাতে সিপিএম মুখ্যমন্ত্রীকে আসলে বিজেপির বন্ধু বলেছেন, তিনি বলেছেন সিপিএম বিজেপির হয়ে কাজ করছে। অন্যদিকে সিপিএম নেতা মুখ্যমন্ত্রী বিজয়ন বলেছেন সারা দেশে কংগ্রেস আসলে বিজেপির সুবিধে করে দিচ্ছে, তারা নাগরিকত্ব বিলের বিরোধিতাও করেনি। সেই রাহুল গান্ধী এ রাজ্যে বাম কংগ্রেস জোটের পক্ষে বক্তৃতা দিতে আসবেন কেন? আসেননি। এই কথাগুলোই আমরা আগাম বলেছিলাম, কিন্তু বাংলার কংগ্রেস ব্যাস্টিয়নে ভোট শেষ। মধ্য বাংলার কংগ্রেস দুর্গে ভোটের সময় যে ক্ষত তৈরি হয়েছিল তাতে খানিক মলম লাগানোর কাজও শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। মানে ওই যে অধীর চৌধুরী যখন বলছেন বাংলায় 356 ধারা লাগু করে সরকার ভেঙে দেওয়া হোক, তখন এই হাইকমান্ড খার্গে সাহেব কি কিছু বলিয়াছিলেন? বলেননি। অধীর চৌধুরী যখন নিয়ম করে ইডি আর সিবিআই যেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে তা বলেই যাচ্ছেন, তখন ওই আহামরি হাইকমান্ড কি কিছু বলেছেন? বলেননি। এখন বলছেন নয়, চড়া সুরেই বলছেন। কেন? সেটাই বিষয় আজকে। অধীর, খার্গে, বাংলা আর জাতীয় রাজনীতি। 7 দফার ভোট, 5 দফা ভোট সম্পন্ন। কংগ্রেসের দাবি চৌঠা জুনের পর প্রধানমন্ত্রীর আসনে থাকবেন না মোদী। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় এমনই দাবি করেছেন। প্রায় একইভাবে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দাবি করেছেন। ইন্ডিয়ার সরকার করবে কেন্দ্রে। এই পটভূমিতে রাজ্যের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূল বিরোধী অবস্থানে অনড়। ইতিমধ্যে তাকে সমঝে দিতে মুখ খুলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, কিন্তু তাতেও অধীরের বিশেষ হেলদোল দেখা যায়নি। কংগ্রেস সভাপতি অধীরের আচরণ নিয়ে যে কঠোরতা দেখিয়েছিলেন, পরে তা থেকে তিনি কিছুটা পিছু হটেছেন। কেন্দ্রে কংগ্রেস একক শক্তিতে যে সরকার করতে পারবে না তা বিলক্ষণ জানেন খার্গে। বিরোধী জোট ইন্ডিয়া সরকার করতে চাইলে তৃণমূল ছাড়া তা অসম্ভব। তা সত্ত্বেও অধীরের প্রশ্নে কংগ্রেস হাইকমান্ডের এই দ্বিধা খুবই বিভ্রান্তিকর। স্বভাবতই প্রশ্ন জাগে, মমতা নাকি অধীর, কে কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ? মল্লিকার্জুন খার্গে সাহেব তো আজকের ভুঁইফোর নন, ফ্রাস্ট্রেটেড বৃদ্ধ কলমচিও নন। ওনার কাজের পেছনে যথেষ্ট কারণ আর বিবেচনা থাকাটাই স্বাভাবিক। অধীর রঞ্জন কামান দেগেই চলেছেন। উনি চুপ করেই থাকলেন, অথচ ভোট শেষ হবার পরেই তিনি বললেন, আমি হাই কমান্ড, আমার নির্দেশ না মেনে চললে দল ছেড়ে যেতে হবে। এই বাজারে অধীর রঞ্জনও চলে গেলে পশ্চিমবঙ্গ কংগ্রেসের বংশে বাতি দেখানোর লোকও থাকবে না, এটা উনি জানেন না? একদিন যেতে না যেতেই আবার একটা বিবৃতি। অনেকের মনে হয়েছে সোনিয়ার বকা খেয়ে উনি কথা গিলছেন। তাদের জানাই নেই যে কর্ণাটক লবিকে অস্বীকার করার ক্ষমতা আপাতত সোনিয়া গান্ধীরও নেই। উনি গতকাল যা বললেন তার মূল কথাটা নিয়ে তো আলোচনাই হলো না। উনি সাফ বললেন অধীর রঞ্জন চৌধুরী হলেন দলের একজন অন্যতম সৈনিক, উনি বঙ্গাল কা নেতা, লিডার অফ বেঙ্গল। হ্যাঁ, উনি যা বললেন তার মানে হলো অধীর দেশের নয় বাংলার নেতা। দেশ নিয়ে আমরা ভাববো, দেশের অ্যালায়েন্স নিয়ে আমরা ভাববো, মমতা জোটে আছেন নাকি নেই তা নিয়ে আমরা কথা বলবো, অধীর নয়, ও বাংলার নেতা। কোনো যদি, কিন্তু, তবে ইত্যাদি নেই, সাফ কথা। কেন? কারণ সম্ভবত দুটো। এক, ওনাদের কানে খবর গেছে আসন কমাতো দূরস্থান, এবারে তৃণমূল আরো কিছু বেশি আসন নিয়ে সংসদে ঢুকবে। যদি মিলিজুলি সরকার হয় তাহলে মমতাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। দুই, অধীর নিজে জিতবে তো, কাজেই 30-32টা আসনের মালিককে না চটানোই তো রাজনীতি, সরকার হলেও সরকার না হলেও। সেই জন্যই মল্লিকার্জুন খার্গে ট্র্যাক 2 চালু করে দিলেন। আজই বলে রাখলাম, মিলিয়েও নেবেন।
রেজাল্ট বের হওয়ার আগেই মমতা কংগ্রেস হাইকমান্ডের আরো গদগদ ঘনিষ্ঠতার গল্প বের হবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, কংগ্রেস দলের জাতীয় নেতৃত্বের কাছে এই মুহূর্তে কে বেশি প্রয়োজনীয়, অধীর রঞ্জন চৌধুরী না মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন মানুষজন কি বলছে। রাজ্যের যে কংগ্রেসের হালচাল, তাতে কংগ্রেস একটা দুটো সিট পেতে পারে, না পেতে পারে, ম্যাক্সিমাম দুটো নাহলে জিরো। সেখানে মমতা ব্যানার্জি আরও বেশি করে শক্তি কেন্দ্র দিতে পারবে, 30-35টা সিট পাবে এই আশা করছি জনগণের যা ট্রেন্ড, তাতে মমতা ব্যানার্জিরই প্রাধান্য বেশি পাওয়া উচিত। তার জায়গায় মমতা যদি বেশি সিট সংখ্যক দিতে পারে, তাহলে ওই সাপোর্টে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো একটা পজিশন নিতে পারে। মমতা ব্যানার্জি ওর মন মতো চাইবে, আর অধীর চৌধুরী সেটা চাইবে না। যার ধরুন থেকে গুরুত্বটা কংগ্রেসের জাতীয় দলে আমি কংগ্রেসকেই দেবো। তখন অধীর চৌধুরীর যে গুরুত্বটা ছিল, বর্তমানে সেটা আছে, ভবিষ্যতেও সেটাই থাকবে। অধীর চৌধুরী হচ্ছে একজন জাতীয় স্তরের নেতা। ওয়েস্ট বেঙ্গলে কংগ্রেসের শেষ কথা অধীর চৌধুরী বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় মানে অনেক সিট পাবে, সেই তুলনায় অধীর চৌধুরীর মানে একটা সিট পেলেও পেতে পারে, নাও পেতে পারে। মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতা অত্যন্ত অনেক বেশি। এখন বর্তমানে অল ইন্ডিয়া একটা ফিগারও হয়ে গেছে, কিছু মাস বেশ। তাহলে ক্ষমতা ভোগ করতে গেলে মমতাকে দরকার, যেহেতু ক্ষমতা এখনও তার হাতে আছে, ফিনান্স আছে তার হাতে, অন্য ক্ষমতাগুলোও আছে, তো একে দিয়ে কি হবে? অধীর রঞ্জন চৌধুরী যে কংগ্রেস গড়ার কারিগর আমাদের সারা পশ্চিমবাংলায়, এখানে কোনো প্রশ্নই নাই মমতা ব্যানার্জির। যে একটা আসন অধীর চৌধুরী পায়, ওটাও জিরো হয়ে যাবে যদি মমতাকে প্রায়োরিটি দেয় কংগ্রেস। মমতা ব্যানার্জি 30-এর বেশি তৃণমূল কংগ্রেস আসন পাবে, তো সেক্ষেত্রে অধীর চৌধুরীর থেকে অনেকটাই গুরুত্ব তার বেশি, এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে এবং বিজেপি সরকারের এগেন্সে লড়াই করার জন্য মমতা ব্যানার্জি হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃত্ব আজকের ডেটে যা পরিস্থিতি। তাতে তারা ভেবে রেখেছে হয়তো অধীরবাবুর নেতৃত্বে কংগ্রেস ততটা সিট পাবে না যতটা মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি লোকসভায় সিট পাবে। সেই জন্য তারা ভাবছে হয়তো মমতা তাদেরকে সাপোর্টটা করে তারা বেশি লাভবান হবে। উনি জাতীয় দলের কংগ্রেসকে টিকিয়ে রেখেছেন, মমতাটা কে দলের কাছে অধীর রঞ্জন চৌধুরী প্রিয়। কংগ্রেস চৌধুরী কিন্তু চটাচ্ছে না, চটিয়ে যা বলছে লোক দেখানো বলছে। যদি 29টা সিট না পায়, মমতা যদি তৃণমূল যদি সমর্থন প্রয়োজন না হয়, ওদের গুরুত্ব কিন্তু চৌধুরীকে ওরা দেবে, হ্যাঁ, একটা আশায় নিয়ে ওরা বলছে কথাটা। ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে যেতে একজন অধীরের চাইতে মমতা ব্যানার্জির গুরুত্ব যে অনেক বেশি, এটা একটা সাধারণ মানুষেও জানে। সর্বভারতীয় সভাপতি সেদিনকে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য আবার তারপর দিনই সেটাকে উইথড্র করে নিয়েছেন। বলেছেন যে একমাত্র লড়াই চালিয়ে যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, এবং আমাদের সবথেকে বড় সৈনিক হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলার বুকে। সবাইকেই দরকার, রাজনীতিতে সব দলের লোককেই দরকার, মমতা ব্যানার্জিকেও দরকার। মমতা ব্যানার্জি একজন চিফ মিনিস্টার এবং গোটা ভারতবর্ষের একটা নেত্রী। জাতীয় কংগ্রেস দল বলতে গেলে পরে তো অধীর চৌধুরী এখন হচ্ছে সর্বসর্বা আমাদের মুর্শিদাবাদের, হ্যাঁ, তো গুরুত্ব দিলে পরে অধীরকে দেওয়াটাই বেস্ট আমার মনে হয়। অধীর চৌধুরী সংগ্রামী নেতা, এবং অধীর চৌধুরী একা টিকিয়ে রেখেছে কংগ্রেসকে, এই জন্য জাতীয় স্তরে অধীরকেই চাই। কেন্দ্রের কাছে বিজেপিকে সরাতে, কংগ্রেসের ইন্ডিয়া জোটকে প্রাধান্য দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব সময়ের জন্য বেশি জরুরি। কেন্দ্রের এখন বোধহয় মমতাকে বেশি প্রয়োজন হচ্ছে, কিন্তু প্রয়োজন অধীর চৌধুরীরও যথেষ্ট পরিমাণে আছে। সাংসদের সমর্থনের জন্য মমতা ব্যানার্জিরই দরকার প্রয়োজন। ইন্ডিয়া জোট তৈরি করতে এলে, বিজেপিকে হারাতে গেলে আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকেই দরকার। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে মমতা ব্যানার্জি। ইন্ডিয়া জোট করে সেজন্যতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জড়িত আছে, তাদের দরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি দরকার। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, কিন্তু এনডিএকে নিয়ে তার সরকার গড়ে নেবে এটাই সববার ধারণা। কিন্তু এনডিএর শরিক কারা? জেডিইউ পাল্টি খেতে কতক্ষণ? তেলেগু দেশম পাল্টি খেতে কত সময় নেবেন? ওদিকে বিজেপির বিশেষ করে মোদী শাহের স্বৈরাচার এমনকি এনডিএর শরিকদের অনেকের কাছেই নতুন বিপদ বলেই মনে হচ্ছে, সেখানেও ভাঙন হতেই পারে। সেই সময় এক দল যার কাছে 30-32 এমপি থাকার সম্ভাবনা আছে, তাকে হাতে রাখাই তো স্বাভাবিক রাজনীতি। খার্গে সাহেব সেটাই করছে। বাকি ওই পোস্টার ব্যানারে মুখে কালি, ওই নটাঙ্কি বেশ পুরনো, আমরা তা জানি। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।